আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো বিএফআইও এর প্রতিবেদন, আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ১৬,০০০ কোটি টাকা জব্দ। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২,০০০-এর বেশি ব্যাংক হিসাব থেকে ১৬,০০০ কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইওর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশের বিদ্যুতের দামের যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দেয়া হয়নি। এদিকে বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ। নাটোর জেলায় লালপুরে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, সোমবার বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন গুরুত্বভাবে যেসব বিষয়। ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দ্বিবার্ষিক সম্মেলন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এদিকে আয়নাঘর পরিদর্শন নিয়ে নতুন তথ্য দিলেন ব্রিগেডিয়ার আজমি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৬ মাস পর আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। সেখানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আজমি। এবং সর্বশেষ জানাবো, ইজতেমায় হামলার গুজব, আটক ব্যক্তিকে পুলিশের জিজ্ঞাসাবাদ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান বলেছেন, বিশ্ব ইজতেমার মাঠে হামলার গুজব ছড়ানোর অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। যদি সন্তোষজনক জবাব দিতে পারেন তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, আর যদি না দিতে পারেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএফআইওর প্রতিবেদন, আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ১৬,০০০ কোটি টাকা জব্দ। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৭৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২,০০০-এর বেশি ব্যাংক হিসাব ১৬,০০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। শনিবার সকালে আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। গত বছরের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তার বিভিন্ন কারণে চলতি অর্থবছরে জানুয়ারি ২২ পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ব্যাপক হারে বেড়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে চলতি অর্থবছরে ২২শে জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ১৫,৭৫৯ কোটি টাকা। ব্যাংকের অর্থবছরে একই সময় ছিল ঋণাত্মক ৭৭৮ কোটি ৩০ লক্ষ টাকা। তবে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ধীর গতিতে বেড়েছে। চলতি অর্থবছরের জন্য ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে ১,৩৭,৫০০ কোটি টাকা। এই টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে জনগণের কাছ থেকেই এই টাকাগুলো সংগ্রহ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইও। আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণমাত্রায়
বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি তারা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বকেয়া জমায় গত ৩১ অক্টোবর আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয়। এর ফলে ১ নভেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির দুটি সমান আকারের ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। পরে শীতকালীন বিদ্যুৎ চাহিদা কম থাকা এবং বকেয়া সংগ্রহ সমস্যার কারণে বাংলাদেশ কেবল অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির অনুরোধ জানিয়েছে আদানি পাওয়ারকে। এজন্য আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সরবরাহ পুনরায় শুরু করতে পারে বলে জানানো হয়েছে। তবে কোনো পত্রিকা থেকে জানা গিয়েছে আগামী ৩ মাসের মধ্যে তারা এই বিদ্যুৎ সরবরাহ ১,৬০০ মেগাওয়াটে উন্নীত করবে। পূর্ব ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে থাকে। আদানি পাওয়ারের কথা উল্লেখ করে অপর সূত্রটি জানিয়েছে তারা কোনো কিছুতেই হাল ছাড়তে চায় না, এমনকি $1 মিলিয়ন আমরা কোনো ছাড় পাইনি, আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তারা বিদ্যুৎ কেনার চুক্তিটি সামনে নিয়ে এসেছে। বিপিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম আদানির সঙ্গে মতপার্থক্য নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি এ সপ্তাহের শুরুতে বলেছিলেন এখন আদানির সঙ্গে কোনো সমস্যা নেই। তিনি আরও জানিয়েছিলেন পূর্ণ বিদ্যুৎ সরবরাহ শুরু হতে চলেছে এবং তিনি মাসে $85 মিলিয়ন বেশি পরিশোধের চেষ্টা করছিলেন। ডিসেম্বরে আদানির একটি সূত্র জানায় বিপিডিবির কোম্পানির কাছে $900 মিলিয়ন ঋণী। তবে রেজাউল করিম সে সময় বলেছিলেন ঋণের পরিমাণ মাত্র $650 মিলিয়ন রয়েছে। এর আগে বিপিডিবির আদানি পাওয়ারকে একটি চিঠি দিয়েছিল। চিঠিতে তারা কর সুবিধা এবং মে মাস পর্যন্ত বিদ্যুতের দামের ছাড় চেয়ে শর্ত দিয়েছিল। বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ। নাটোর জেলার লালপুরে বিএনপির এক নেতাকে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। এতে ঈশ্বরদী বাগা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের যাত্রীরা। শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরে উপজেলা লালপুর ত্রিমোহনী চত্বরে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় রাস্তার উভয় দিকে কাঠের বেঞ্চ ফেলে ত্রিমোহনী চত্বরে রাস্তার উপর দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেন তারা। আটককৃত বিএনপির ওই নেতার নাম খোকন 50। তিনি লালপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তার 2 ছেলে অনিক 24 ও ফিরোজ 32কেও গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আটক বিএনপির ওই নেতার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেছেন, রাতে 12:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আমার বাড়ি ঘিরে ফেলে। পরে ঘরে ঢুকে আমার স্বামীসহ 2 জনকে ব্যাপক মারধর করে এবং বিনা কারণে তুলে নিয়ে যায়। আমি আমার স্বামীসহ 2 সন্তানের নিঃশর্ত মুক্তি চাই। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেছেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে। বিষয়ে জানতে লালপুর থানা ওসি নুরুজ্জামানকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। সোমবার বাংলাদেশ ভারত সীমান্তে সম্মেলন গুরুত্ব পাবে যেসব বিষয়। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলন। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে 2 পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী সোমবার 17 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লির বিএসএফ এর সদর দপ্তরে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিক এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক ডিজি দলজিৎ সিং চৌধুরী। এনডিটিভি জানিয়েছে, আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। এখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত
সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকর করার জন্য করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর আগে দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছর মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্য জুড়ে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার, ত্রিপুরায় 856, মেঘালয়ে 443, আসামে 262 এবং মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার সীমান্ত রয়েছে।